আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো দেননি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং এই অনুষ্ঠান দেখতে পারেন। আপনাদের মতামত দিতে পারেন, আপনাদের পরামর্শ দিতে পারেন, সেটা আমরা গ্রহণ করব। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়টি, এবং সেটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। আমি যদি ভুল না করি সেই 22 সাল থেকে এইটি নিয়ে কাজ চলছিল এবং লাস্ট 31 মে ছিল মালয়েশিয়ায় বিদেশের জনশক্তিকে আমদানি করা, তাদের ভাষায় সেখানে জনশক্তি ঢুকতে দেওয়া শ্রমবাজারে 31 মে পর্যন্ত লাস্ট ডেট ছিল, সর্বশেষ তারিখ। এই তারিখের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 5 লাখের কাছাকাছি জনশক্তি যাওয়ার কথা ছিল। এর মধ্যে প্রায় 30,000-এর মতো জনশক্তি সেদিন 31 তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছিলেন, কিন্তু তারা অনেকেই যেতে পারেননি। সরকারি তথ্য মতে সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে 17,000-এর মতো জনশক্তি আমরা সে দেশে পাঠাতে পারিনি। কিন্তু তাদের কাছ থেকে টাকা লুটে নিয়েছেন রিক্রুটিং এজেন্সির সদস্যরা, এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের পক্ষ থেকে। আমরা এই অনুষ্ঠানটি আজকে আয়োজন করলাম। আমাদের এই অনুষ্ঠানে 3 জন অতিথি আছেন। আমরা বিষয় নির্ধারণ করেছি মালয়েশিয়ার শ্রমবাজার লাখো মানুষের স্বপ্ন ভাঙল কারা। এখানে প্রশ্ন উঠতে পারে লাখো মানুষ কেন? আমরা ধরে নিয়েছি 17,000 পরিবারে 4 জন করে যদি সদস্য হয়, তারপরও প্রায় 1 লাখের কাছাকাছি সদস্য। সেই লাখো মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। জমি জমা স্বর্ণালঙ্কার বিক্রি করে টাকা দিয়েছিলেন 4-5 থেকে 6 লাখ টাকা করে, কিন্তু তারা যেতে পারেনি। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, আমরা একে একে যুক্ত করে নেই। অতিথি হিসেবে যুক্ত রয়েছেন এম টিপু সুলতান, যুগ্ম মহাসচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। টিপু সুলতান, আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরাফাত আরা। আমরা কি দেখতে পাচ্ছি আপনাকে? আরাফাত আরা, সিনিয়র রিপোর্টার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরাফাত আরা, ওনার ইন্টারনেট জটিলতায়। আরাফাত আরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরাফাত আরা, আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে। প্রথমবার মতো আপনি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন শাহিন রানা, শেরপুর শহরে তার বাসা এবং তিনি একজন ভুক্তভোগী। আমরা আসলে শুরু করতে চাই ভুক্তভোগীর গল্পটা শুনে, তারপরে আমরা আসলে আরাফাত তারার কাছ থেকে শুনবো এবং টিপু সুলতান। আচ্ছা শাহিন রানা, আপনি তো মালয়েশিয়া যেতে চাইছিলেন, প্রথমবারের মতো মালয়েশিয়া যাচ্ছিলেন নাকি আগেও গিয়েছিলেন? প্রথমবারের মতো আমি মালয়েশিয়া যেতে চাইছি। আচ্ছা, কবে আপনি প্রসেসিংটা শুরু করলেন এবং কত টাকা কোন এজেন্সির মাধ্যমে একটু যদি ডিটেল বলেন আমাদের জন্য সুবিধা হবে, দর্শকদের জন্য জানতে সুবিধা হবে। আমি তো যেতে চাওয়ার আমি কাজ শুরু করছি এটা যে রমজানটা গেছে, এই রমজানের আগের রমজানে প্রায় 14 থেকে 15 মাস হইতাছে। ওই টাইমে আমি মনে করেন যে পাসপোর্ট মেডিকেল করছি। তারপর মনে করেন যে পাসপোর্ট মেডিকেল করার পরে প্রসেসিং শুরু করার পরে যাবত এত সময় লাগার পরে আবার এই রমজানে আবার নতুন করে আমার করাইছে, মেডিকেল করাইছে। যে আগেরটা এটা মানে শেষ হয়ে গেছে গা, এটা এই রমজানে আবার মেডিকেল করাইছে। মেডিকেল করানোর পর পরে বললো যে মানে ইমার্জেন্সি চাপ দিল যে তোমার এতদিন লেট হয়ে গেছে গা, এখন তোমার ইমার্জেন্সি হয়ে যাবে গা। আবারই নতুন করে আমার করাইছে, মেডিকেল করাইছে। মেডিকেল করায় আমার এর আগে ইয়ের সাথে মানে যে আমার মানে নেওয়ার জন্য করছে সে দালাল, সে আমাকে বললো, ওইটা আমি বলছিল মানে 4 লাখ টাকার কথা। 4 লাখ টাকার কথা বলার পরে আবার এই যে অল্প কিছুদিন আগে বললো যে না 4 লাখ টাকায় হবে না, তোমার টাকা লাগবে 5 লাখ। 5 লাখের কথা বললো। যে আমি তাই রাজি হলাম। রাজি হওয়ার পরে আবার বলতেছে যে না এখানকার তো ইয়ের দাম বাইরে গেছে টিকিটের, ঠিক আছে সর্বশেষ, ঠিক আছে 5,75,000 টাকা দিছি আমি।
সেই দালালটা কে ছিল আপনি যার সাথে কথা বলেছিলেন? দালালটা তার নাম হলো আলমগীর, তার বাসা শেরপুরে। আর এজেন্সিটার নাম কি? ট্রাভেল এজেন্টের নাম কি? ট্রাভেল এজেন্সির নামটা হলো শাহজাহান, শাহজাহান ট্রাভেল। শাহজামাল ওর মানে এজেন্সিটা হলো ওই যে বনানী কবরস্থানের যে মেন গেটটা আছে, মেন গেটের সামনেই। আচ্ছা, তো আপনি যেতে পারলেন না কেন তাহলে? আমি যেতে পারলাম না। তারপর আমাকে মনে করেন যে এই 28 তারিখে বাড়ি থেকে ইমার্জেন্সি বাড়ি করে নিয়ে গেছে। নিয়ে যায় রে, ঠিক আছে, সারাটা দিন ওই জায়গায় রাখলো। রাখার পর লাস্ট ফিনিশিং আমাকে বললো যে আমরা পাই নেই, টিকিট পাই নেই, টিকিটের জন্য যেমন দেওয়া হলো না। আপনার কাছে আবার আসবো, আপনি সঙ্গে থাকুন আমাদের। আরাফাতারা, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন জনশক্তি নিয়ে এবং বিদেশে জনশক্তি রপ্তানি, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, এইসব দেশেই আমাদের জনশক্তি বেশি রপ্তানি হয়। আপনি যদি গল্পটা বলেন আসলে কেন এমন ঘটনা ঘটলো? এটা তো একদিনের প্রক্রিয়া না, অনেক দিন ধরেই এই প্রক্রিয়াটা চলছিল। চলতে চলতে শেষ মুহূর্তে এসে কেন এই জটিলতাটা, এই দুর্ভোগটা, মানুষের পকেট কাটা কারা করলো এটা? আসলে মানে যদি খেয়াল করে দেখেন, মালয়েশিয়া মার্কেটটা যখন থেকে বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়া শুরু হয়েছে, সে সময় থেকে একটার পর একটা অনিয়ম বা দুর্নীতির ঘটনা কিন্তু এটার সাথে আহ, জড়িত ছিল। তো এ পর্যন্ত 3 থেকে 4 বার, এবার নিয়ে প্রায় 4 বার মালয়েশিয়া মার্কেটটা বন্ধ হলো। এবং প্রত্যেকবারই আসলে এই অনিয়মের কারণেই বন্ধ হয়েছে। মানে অনেকটা হচ্ছে যে শুরুটাও হয় অনিয়ম দিয়ে, আর যেহেতু শুরু হয় অনিয়ম দিয়ে এবং শেষ পর্যন্ত বন্ধটাও অনিয়ম দিয়ে হয়। এবং সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের রিক্রুটমেন্ট যে প্রসেসটা, তারা আমাকে শুনতে পাচ্ছেন? সিন্ডিকেশনের সাথে যারা জড়িত, এরা আসলে কখনোই সেইভাবে যে বাংলাদেশের পক্ষ থেকে এবং মালয়েশিয়ার পক্ষ থেকে আমি বলবো যে তাদেরকে যে আইনের আওতায় আনা, তাদেরকে যে আসলে একটা নিয়ন্ত্রণের আওতায় আনা, সেটা কখনোই আসলে সেভাবে হয়নি। না হওয়ার কারণেই এটা প্রতিবারই একইভাবে হয়তো বন্ধ হয়ে গেলে বাংলাদেশের পক্ষ থেকে বা রিক্রুটমেন্ট এজেন্সিদের পক্ষ থেকে একটা আগ্রহ থাকে যে বাজারটা খুলুক, এবং এটা যেহেতু আমাদের শ্রমিকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট, তো কোনো না কোনো ভাবে একভাবে সেটা খুলে যায়, কিন্তু আসলে সমস্যাটার সমাধান হয় না। সেক্ষেত্রে হচ্ছে যে আসলে আম, এই যে যে দুর্বৃত্তায়ন যেটা মালয়েশিয়ার মার্কেটকে ঘিরে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা বন্ধ না করে যদি বারবার করে এভাবে খোলা হয়, সেখানে আসলে আহ কোনো ধরনেরই আসলে আহ ভালো কোনো ফল বয়ে আসবে না। মাঝখান দিয়ে যে আমাদের যে শ্রমিক ভাইরা, তারাই আসলে একটা প্রতিবারই ক্ষতিগ্রস্ত হবেন। এবং এবারও আমরা যেটা দেখলাম যে 17,000, আমি মনে করি যে একজন কর্মীও যদি যেতে না পারেন, সেটাও আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ তারা তাদের সর্বস্বটুকু দিয়ে তারপরে এই মাইগ্রেশন কস্ট জোগাড় করেন, ভিটে মাটি বিক্রি করে। কেউ হয়তো মায়ের গহনা, বউয়ের গহনা এবং ধার দেনা করে তারপরে এই মাইগ্রেশন কস্ট তিনি জোগাড় করেন বিদেশে যাওয়ার জন্য। যখন এইটি আসলে সফল না হয়, তখন সেই মানুষটির অবস্থা কি হতে পারে সেটা আমরা আসলে দেখেছি বিমানবন্দরে। যেভাবে তারা তাদেরকে লাইন ধরে এবং বিধ্বস্ত অবস্থায় আমরা দেখেছি, সেই অ্যাপিয়ারেন্সে আমরা বুঝতে পারি যে এই মানুষগুলোর উপর দিয়ে কি গেছে। তো আহ, সেটা আর কি একটা ব্যাপার যে আসলে এটা সেই যে বারবার করে যাদের নাম উঠে আসে সিন্ডিকেশনে, একই ব্যক্তি, একই প্রতিষ্ঠান, সেই নামগুলো বারবার করে উঠে আসে, কিন্তু আসলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আসলে
সেভাবে ব্যবস্থা কখনোই গ্রহণ করা হয় না। যেমন হচ্ছে মালয়েশিয়ার হাই কমিশনার বলেছেন যে আসলে রিক্রুটমেন্ট এজেন্সিদের বিরুদ্ধে আসলে কিছুই করা যাচ্ছে না, বা মানে এই যে একটা বিষয় যে মানে দুইটা রাষ্ট্র, রাষ্ট্রের চেয়ে তো আসলে আলটিমেটলি সেই যে এই যে ধরেন যারা যেসব এজেন্সি বা যেসব লোকজন এই অনিয়মের সাথে জড়িত, তাদেরকে কেন আসলে আইনের আওতায় কিংবা হচ্ছে তাদেরকে কেন নিয়ন্ত্রণ করা যাবে না? দুটো দুইটাই শক্তিশালী রাষ্ট্র, তারা কেন নিয়ন্ত্রণ করতে পারবে না? তো সেটা হলো একটা বড় প্রশ্ন যে আসলে আলটিমেটলি আমরা সমস্যাটা আসলে কোথায়, যে আমরা আসলে কি তাহলে তাদের হাতে জিম্মি হয়ে পড়েছি? এই প্রশ্নটা আসলে অবভিয়াসলি চলে আসে। এই যে আপনি বলছিলেন সিন্ডিকেট, সিন্ডিকেট তাহলে কি দুই জায়গায়, মালয়েশিয়াতেও সিন্ডিকেট, এখানে সিন্ডিকেট? জি, সিন্ডিকেটটা আসলে দুই জায়গায়, এবং আলটিমেটলি হচ্ছে যে বাজারটা তো খোলাই হয়েছে একটা অনিয়মের মধ্য দিয়ে, আমি যদি বলি, কারণ 25টি রিক্রুটমেন্ট এজেন্সিকে নির্ধারিত করে দেওয়া, এবং কোনো দেশেই কিন্তু এটি হয় না। কোনো দেশের ক্ষেত্রে এরকম ভাবে 10টি, তারপর 25টি, এইভাবে কিন্তু কখনোই এজেন্সি গুলোকে সিলেক্ট করে দেওয়া হয় না। তো যখন একটা এমইউর মাধ্যমে বা আহ, একটা ডিলের মাধ্যমে সেই 25টা বা 100টাকে নির্ধারিত করে দেওয়া হয়, আসলে সেটা তো আলটিমেটলি সিন্ডিকেশনটাকে এক ধরনের হচ্ছে যে মেনে নিয়ে কিংবা হচ্ছে সিন্ডিকেশনটাকে হচ্ছে যে অ্যালাউ করে স্বীকৃতি দেওয়া, তারপরেই স্বীকৃতি হচ্ছে দেওয়া। বাজারটা খোলা হলো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি তো অবশ্যই এখানে দুই দেশেরই ব্যাপার আছে। আহ মানে আমাদের দেশে আপনি যেটা বললেন যে সিন্ডিকেশনটা আসলে দুই দেশে, আসলে সিন্ডিকেশনটা যারা করছে তারা এতই বেশি পাওয়ারফুল, তারা আসলে দুই দেশেই নিয়ন্ত্রণ করছে। এই দেশেও আসলে রিক্রুটমেন্ট প্রসেসটাকে নিয়ন্ত্রণ করছে, এবং মালয়েশিয়াতেও তারা আসলে রিক্রুটমেন্ট প্রসেসটাকে নিয়ন্ত্রণ করছে। তো এটা হলো একটা বড় সমস্যা, যে এই নিয়ন্ত্রণটাকে যদি আসলে ভাঙা না যায়, বা এই অনিয়মটাকে যারা 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 পাওয়ারফুল, অবশ্যই পাওয়ারফুল যারা নিয়ন্ত্রণ করছেন, তো সেই নিয়ন্ত্রণটাকে যদি আসলে উভয় রাষ্ট্র যদি আসলে সেই রকম জায়গা থেকে শ্রমিকদের জায়গায় দাঁড়িয়ে কিংবা হচ্ছে একটা রিক্রুটমেন্ট প্রসেস কি আসলে সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা প্রসেসটাকে তৈরি করার যেই হচ্ছে দুইটা রাষ্ট্রই যদি সেই ধরনের উদ্যোগটা না থাকে, তাহলে আসলে এই ধরনের সিন্ডিকেশন ভাঙা খুবই কঠিন একটা ব্যাপার। আপনি সঙ্গে থাকুন, আমরা একটু টিপু সুলতানের কাছ থেকে শুনে আসি, তারপর আমরা আরো একটু আলোচনা করব। টিপু সুলতান, আপনি তো শুনছিলেন, আপনি তো বায়রার যুগ্ম মহাসচিব, এবং আপনাদের সংগঠন, আমি যদি ভুল না করি, আমি অনেকদিন আপনাদের এই জনশক্তি নিয়ে কাজও করেছিলাম, তো আমি যদি ভুল না করি আপনাদের সংগঠনের একটা বড় ভূমিকা আছে বিদেশে, আপনাদের এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশে জনশক্তি রপ্তানির। এই মালয়েশিয়ার ক্ষেত্রে কেন এত সিন্ডিকেট? আমি যদি একটা ভুল না করি, নুরুল ইসলাম বেস্তিও কিন্তু যখন চূড়ান্ত করেছিলেন, তখনও দেখা গেল 25 থেকে 30টি প্রতিষ্ঠানকে বলা হয় এরাই পাঠাবে, আর কেউ পাঠাতে পারবে না। তখন সঙ্গত কারণে অন্য রিক্রুটিং এজেন্সি তো মুখিয়ে থাকে, সবাই তো অপেক্ষায় থাকে, সে সব বাজারেই লোক পাঠাতে চায়। সেখানে সমস্যাটা কোথায় আসলে, সংকটটা কোথায়, কারা এই সিন্ডিকেট? ধন্যবাদ আপনাকে। কারণ হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের এই সেক্টর নিয়ে আপনার বিস্তর আপনার জানাশোনা আছে, গবেষণা রয়েছে, এবং আপনি বিভিন্ন আমাদের জাতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি কাজ করেছেন। তো প্রথম কথা হচ্ছে যে দেখেন, যে আমাদের যে আপা বললেন যে সিন্ডিকেটের বিষয়, দেখেন সিন্ডিকেটের বিষয়ে মহামান্য উচ্চ আদালতে 10 সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু আমরা মামলা করেছিলাম। সেই মামলার আমি নিজে একজন বাদী। তো সেখানে আমরা যখন আইনি লড়াইয়ে ছিলাম, আইনি লড়াই করলাম, তখন আজকের কিন্তু দুদক বলেন, আমাদের মিনিস্ট্রি বলেন, বিএমইটি বলেন, বাইরা বলেন, তো প্রত্যেক জায়গায় কিন্তু উচ্চ আদালত থেকে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বন্ধ করার জন্য পদক্ষেপের কথা আমরা জেনেছিলাম, আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে এই যে 10 জনের যে সিন্ডিকেট মালয়েশিয়ায় ছিল,
পরবর্তীতে সমস্ত জায়গায় তারা ক্লিন ম্যান সার্টিফিকেট পেয়ে গেছে, সেটা দুদক বলেন, আমাদের অন্যান্য অর্গান যেগুলো বলেন। তো প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা আমাদের জায়গা থেকে আমরা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, এই বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আসি, তা হচ্ছে আমরা রিক্রুটিং এজেন্সি। আমরা প্রথম কথা চাই যে বাংলাদেশে প্রায় 2500-র অধিক রিক্রুটিং এজেন্সি রয়েছে। তা আমরা চাই যে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সি সকল দেশে কর্মী প্রেরণ করুক। মালয়েশিয়াতেও আমাদের সকল এজেন্সি কর্মী প্রেরণ করুক, সৌদিতেও করুক, সিঙ্গাপুরেও করুক, জাপানেও করুক, নারী কর্মী প্রেরণ করুক। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে আমাদের যত এজেন্সি রয়েছে বিশ্বের কোনো দেশেই তাদের কর্মী পাঠানোর সেই অ্যাক্সেস নাই, সেই অধিকার নাই। দেখেন সৌদি আরবে আমাদের প্রধান শ্রমবাজার সৌদি আরব, সৌদি আরবেও কিন্তু আমাদের যে 2500+ রিক্রুটিং এজেন্সি রয়েছে তারা পাঠাতে পারে না, বিভিন্ন এখানে কারণ রয়েছে। মালয়েশিয়াতেও পাঠাতে পারে না। মালয়েশিয়াতে প্রথমে 10 সিন্ডিকেট ছিল, পরবর্তীতে এখন 101টা, এখন 101টা হয়েছে। এখন আমরা চাই যে বাংলাদেশের সকল এজেন্সি কাজ করুক, এটা হচ্ছে আমাদের মানে আমাদের অবস্থান, ক্লিয়ার অবস্থান। কিন্তু সরকারের অবস্থান ভিন্ন। কারণ সরকার চায় যে এই দেশ থেকে কর্মী যাক, সেটা যেই এজেন্সির মাধ্যমেই যাক। এখন দেখেন প্রায় 4,75,000 কর্মী মালয়েশিয়াতে কর্মসংস্থান হয়েছে। সরকার এখানে দেখছে যে এখানে প্রতি মাসে এবং বাৎসরিক এটা বিপুল অঙ্কের রেমিটেন্স কিন্তু এখানে যোগ হচ্ছে রেমিটেন্সের ভান্ডারে। সরকার দেখে তাদের যে বিষয়টা, আর আমরা চিন্তা করি যে আমরা সকল এজেন্সি কেন এখানে কর্মী প্রেরণ করতে পারবো না। তো এখন আসেন যে এই যে সিন্ডিকেটের বিষয়গুলি তো আমি বললাম যে এটার বিরুদ্ধে যখন আমরা সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা যা কিছু আমাদের সামর্থ্যে যা কিছু ছিল আমরা সবকিছু করেছি। আপনারা মিডিয়াও এটার প্রত্যক্ষ সাক্ষী, আপনারাও সহযোগিতা করেছেন। কিন্তু পরবর্তীতে যখন চুক্তিটা হলো, পরবর্তীতে এই সর্বশেষ যে চুক্তি হলো সেই চুক্তি কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সি করেনি। চুক্তিটা করেছে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার এমএও করেছে। সেই চুক্তির ফাঁক ফোকর দিয়েই কিন্তু আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই সময়ে কিন্তু 1500-র অধিক রিক্রুটিং এজেন্সি তালিকা পাঠানো হয়েছিল। তো তার মধ্য থেকে বর্তমানে 101টি, সেখানে কিন্তু সরকারেরও একটি প্রতিষ্ঠান রয়েছে বুয়েসেল, এই 101-এর মধ্যে তারা কর্মী প্রেরণ করেছে, 4,75,000 কর্মী প্রেরণ করেছে। তো এইখানে আমাদের রেমিটেন্স আসছে, এটা হচ্ছে সরকারের একটা চিন্তা ভাবনা। আর আমাদের রিক্রুটিং এজেন্সির চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা সকল এজেন্সি কর্মী পাঠাতে পারছি না। এখন সর্বশেষ যে ডিজাস্টারের কথা বলেন এবং সর্বশেষ যেই অনেক কর্মী, যে আপার কথা আমার ভালো লেগেছে, আপা একটি কথা বলেছেন যে একজন কর্মীও কেন সমস্যায় পড়বে বা একজন কর্মীও কেন যেতে পারবে না। আমি আপার বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। আমরা বাইরের পক্ষ থেকে কখনোই চাই না যে একজন কর্মীও যেতে না পারুক, তার কোনো প্রবলেম হোক। কিন্তু এখানে বাস্তবতাটা হচ্ছে, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যে এই সিন্ডিকেট সদস্য, এরা তো বাইরেরই মেম্বার নাকি, না বাইরের বাইরে? না, সিন্ডিকেট এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন যখন 10 সিন্ডিকেট ছিল তখন এই সিন্ডিকেটের বিষয়টা ছিল অত্যন্ত জোরালো, যে এখানে 2,2500 এজেন্সির মধ্যে 10 জন কেন? আপনি দেখেন শুধু মালয়েশিয়ায় নয়, সিঙ্গাপুরে মাত্র 25টা এজেন্সি কর্মী পাঠায়, আপনার কুয়েতে মাত্র অল্প কয়েকটা এজেন্সি কর্মী পাঠায়, আপনার সৌদি আরবেও কিন্তু 2500 এজেন্সির 50%ও কর্মী পাঠাতে পারে না। আপনার জাপানেও দেখেন, জাপানেও অল্প কিছু এজেন্সি কর্মী পাঠায়। তো এই যে আমরা যেই ভাষায় বলি, আমি তো শুরুতেই বলেছি যে 10 সিন্ডিকেটে যে মালয়েশিয়াতে যে গোড়াপত্তন হয়েছিল সেই জায়গা থেকে আমাদের অবস্থান আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। তারপরেও কিন্তু সরকার যখন আলাপ আলোচনা করে বা সরকার যখন এমইউ স্বাক্ষর করে তখন কিন্তু আমাদের কিন্তু আর উপায় থাকে না। তো আমি আসলে এখন সর্বশেষ যে ডিজাস্টারের যে বিষয় সেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, বা আমাদের যে সরকারের পরিসংখ্যান অনুযায়ী মাননীয় মন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে আমরা দেখেছি যে 16,000+ কর্মী যেতে পারেনি, যে পরিসংখ্যান। তো এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছি
যে 31 তারিখে কিন্তু কর্মী যাওয়া বন্ধ। মালয়েশিয়া আরো 2 মাস পূর্বে কিন্তু এই ঘোষণাটা দিয়েছে মালয়েশিয়ান সরকার। তো আমরা কিন্তু দেখেছি আমাদের কাছে ভিসা আছে, ভিসা আছে, প্রমাণ রয়েছে যে আপনার 30 তারিখ 28 তারিখেও ভিসা আসছে। তাহলে দেখেন, আপনি একদিকে বললেন যে 31 তারিখে লোক যেতে পারবে না, দিক থেকে কিন্তু আপনি আবার ভিসাও দিচ্ছেন। আপনি 28 তারিখেও ভিসা দিচ্ছেন, 30 তারিখেও ভিসা দিচ্ছেন, 22 তারিখেও, 25 তারিখে, এইভাবে আপনি ভিসা দিয়ে যাচ্ছেন। আমরা বিএমইটি ক্লিয়ারেন্সও করাচ্ছি। তো এইগুলি করানোর ফলে যখন মনে করেন আর সিন্ডিকেট দেখেন, সিন্ডিকেট তো বিভিন্ন জায়গায় সিন্ডিকেট। আজকে এয়ারলাইন্সের কথা ধরেন, এয়ারলাইন্সের টিকিট 2 লক্ষ টাকার উপরে মালয়েশিয়াতে পাওয়া যায়নি। 1,20,000 30,000 টাকায় টিকিট করতে আমাদের বাধ্য হয়েছে। আমাদের ওই যে ভাই, আমাদের যে কর্মী রেমিটেন্স যোদ্ধা ভাই কিন্তু প্রথমেই স্টেটমেন্ট দিয়েছেন যে টিকিটের দাম বৃদ্ধি। তো প্রশ্ন হলো যে দেখেন, আপনাদের অসংখ্য প্রতিবেদন সত্ত্বেও আজকে এয়ারলাইন্সের সিন্ডিকেট তারা 25,000 টাকার টিকিট তারা 1,20,000 টাকা, 30,000 টাকা, 1.5 লাখ টাকা এরকম তারা নিয়ে গেল। তো এখন আপনি কোথায় যাবেন? এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি মেন পাওয়ারের পরিসংখ্যান গুলো দেখেন, যে একটা দেশে যদি আপনার 1 লক্ষ মেন পাওয়ার হয়, 1 লক্ষ কর্মী কিন্তু যেতে পারে না। 1%, 2%, 3% বিভিন্ন কারণে মিস হয়। কারণ হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু মালয়েশিয়ার 48টা কোম্পানিকে ব্যান্ড করছে, অর্থাৎ ওখানে যে সেই কর্মী ভালো নেই বা সঠিক কাজ পায়নি বা বেতন পায়নি, তো সেই কারণে কিন্তু 48টা কোম্পানির বিপুল সংখ্যক কর্মী সঙ্গত কারণে সেখানে যেতে পারছে না। আরেকটা বিষয় রয়েছে যে এই যে মেন পাওয়ার গুলো হলো, মেন পাওয়ারের মাননীয় মন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী 16,000 সামথিং কর্মী যেতে পারেনি। কিন্তু এখন বর্তমানে যে 100 এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠায়, 101টা এজেন্সি, তাদের কাছ থেকে যেই পরিসংখ্যান আমরা পেয়েছি বাইরাতে, সেটা হচ্ছে যে 3,700 কর্মী যেতে পারেনি। অর্থাৎ তাদের ই ভিসা ছিল, মেন পাওয়ার ছিল, কিন্তু টিকিটের কারণে তারা যেতে পারেনি। তারপরে আপনার টোটাল টোটাল ফিগারটাই এইরকম, অর্থাৎ যেই যারা 100টি এজেন্সি কর্মী পাঠায় উইথ সরকারের যেই ইনফরমেশন, সেখানে টোটাল পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 5,953 জন কর্মী যেতে পারেনি। অর্থাৎ মানে অনেকে আছে যে ওই যে 48টা কোম্পানি কালো তালিকাভুক্ত হয়েছে, তাদের কর্মী যেতে পারেনি। অনেকে আছে স্যালারি, কাজ, বিভিন্ন কারণে আমি কিন্তু আমি ভিসা আমি পাওয়ার পরেও যেতে পারে আমি না। আমি আপনার কথা একদম পরিষ্কার, কিন্তু আমার একটা সুস্পষ্ট প্রশ্ন ছিল, বাইরার মেম্বাররাই জি। তো এই সিন্ডিকেটের সদস্য, এর বাইরে তো না। আপনারা তো সিন্ডিকেট নির্মূল করার জন্য আন্দোলন করেছেন, মামলা করেছেন, তাইলে এদেরকে নিয়ন্ত্রণ করা যায় না কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি বলছেন যে আপনাদের রিক্রুটিং এজেন্সি বলতেছে 3,000 সামথিং যায় নাই, কিন্তু 17,000 16,990 জন, তার মানে 17,000 আর কর্মী যেতে পারে নাই। তাদের কাছ থেকে প্রায় 800 কোটি টাকা, তাই তো 800 কোটি টাকা যদি 6 লাখ করে ধরা হয়, 800 কোটি টাকার মতো তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো। এই টাকাটা কিভাবে রিটার্ন হবে? আপনার কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, আমি আসতেছি। একটু জাস্ট আমি শাহিন রানা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি যে টাকা পয়সাটা দিলেন কিভাবে ম্যানেজ করলেন টাকাটা? টাকাটা ম্যানেজ করছি, মনে করেন যে আমার গরু ছিল, গরু বিক্রি করছি, এবং কি মানে জায়গা জমি ছিল, জমি বন্ধক রাখছি, আমি দোকান করতাম, তো দোকানটা বিক্রি করে দিছি। এইভাবে আমি টাকা জোগাড় করেছি। এই টাকা এখন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনার সঙ্গে যাদের কথা হয়েছিল তারা কি বললো, টাকাটা ফেরত দিবে বা আপনাকে বিদেশ পাঠাবে? তারা তো এখন আশ্বাস দিয়ে রাখছে যে আমাকে ই করবে, পাঠাবে। কোথায় পাঠাবে, মালয়েশিয়া না অন্য কোথাও? মানে তারা মানে এমনি এখন আর কি অফার করে রাখছে যে যদি মালয়েশিয়া মানে খুলে আবার সরকার যদি কোনো ব্যবস্থা করে তাহলে মালয়েশিয়া পাঠাবে, আর নাহলে অন্য দেশে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব রাখছে। আমি এখনো তাদেরকে কিছু বলিনি। আচ্ছা, আপনার মতো তো আরো অনেকেই, আপনার অনেক সঙ্গী ছিল যারা এয়ারপোর্টে সেদিন হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে সঙ্গী, আমার সাথে আমাদের শেরপুরের আরো 2 জন লোক আছে। একজনের নাম রতন, আরেকজনের নাম মিস্টার। আমাদের শেরপুরের, কেউ আমার যেতে সাথে পারে 3 জন লোক ছিল। আচ্ছা, কেউ না, আরাফাত, আপনি তো শুনছিলেন, মানুষ তো আপনি নিজেও বলছিলেন যে সোনা গহনা সব বিক্রি করেই
টাকা ধার দেনা সুদে টাকা নিয়ে এসেছে, যে হয়তো 6 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করবে এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু অনেকেই এখন যেতে পারলেন না, প্রায় 17,000-এর মতো, এবং পকেট কেটে নিল রিক্রুটিং এজেন্সি। এখন সরকারের মন্ত্রীও বলছেন, প্রতিমন্ত্রী বলছেন যে তারা একটা কমিটি করেছেন, অতীতে বোধহয় এরকম কোনো কমিটি হতে আমি দেখি নাই, যদি আমি ভুল না করি। এবার একটা কমিটি হয়েছে এবং তদন্তে যদি কোনো শক্তিশালী কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলা হচ্ছে। আসলে কি আদৌ কোনো ব্যবস্থা হবে, এবং এই কর্মীরা যারা যেতে পারলেন না তারা কি টাকাটা ফেরত পাবেন, বা তাদের কোনো ব্যবস্থা হবে? আসলে অতীতের বিগত সময়ের দিকে যদি তাকাই, তাহলে আসলে আলটিমেটলি এরকম অনেক কমিটি এ ধরনের ঘটনা ঘটার পরে এরকম আশ্বাস এবং কমিটি এরকম তৈরি করা হয়, কিন্তু সেটা খুব বেশি আমরা ভিজিবল কোনো আউটকাম সেখান থেকে আসতে দেখিনি। তো সেটা হচ্ছে একটা বিষয়। তো মানে সেক্ষেত্রে হচ্ছে যে একটা তো একটা সন্দেহ থেকেই যায় যে কমিটি যেটা হয়েছে সেটা খুবই ভালো, অবশ্যই একটা ইমিডিয়েটলি যেহেতু একটা কমিটি হয়েছে সেটাকে অবশ্যই পজিটিভলি দেখার ব্যাপার আছে, কিন্তু আসলে এটার মানে আহ, মানে ফলপ্রসূ হবে কিনা সেটা আসলে আমাদের মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট আসলে এই শ্রমিকদের স্বার্থটাকে কতটা, যতটা হচ্ছে তারা এটাকে সিরিয়াসলি নিবে, শ্রমিকদেরকে যতটা বেশি তারা দেশের মানুষ হিসেবে তারা আহ, সেই মূল্যায়নটা করবে, আহ, সেটার উপর ডিপেন্ড করছে আসলে। আসলে প্রশ্নটা হলো এরকম যে আসলে তারা কি আসলে সেই আম, আহ, তাদের এই যে মানে বড় বড় যেসব রিক্রুটমেন্ট এজেন্সির নাম এসেছে, বড় বড় যে ধরনের শক্তিশালী মানুষদের নাম এসেছে, আহ, তাদের কাছে কি আসলে সরকার শেষ পর্যন্ত মানে আহ, তাদের এই কমিটি কিংবা তাদের প্রসেসটা কি সেখানেই কি আটকে যাবে, নাকি আসলে আলটিমেটলি হচ্ছে আহ, এই শ্রমিকদের স্বার্থ, দেশের মানুষের স্বার্থে সরকার সেই শক্ত পজিশনটা নেবে? এটা আসলে সামনে মানে আমাদের এখন দেখার বিষয় যে এটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়। সেটা এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে যাদের নাম আসবে। জি। আরাফাত কি ডিসকানেক্ট হয়ে গেলেন? টিপু সুলতান, আপনার কাছে তো আমি কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম, যে এই যে বারবার আরাফাত কি আর কিছু যুক্ত করবেন একটু? না, আমি ওইটাই আসলে শেষ পর্যন্ত যে এই যে যে মানুষগুলো আসলে প্রত্যেক বাড়ি মানে যেতে পারে না, বা টাকা পয়সা দিয়ে আম, মানে তার যে লক্ষ্য বিদেশে যাওয়া, সেটা মানে প্রত্যেকটা সময়ই তারা আসলে লুজারই হয়, নিঃস্ব হয়ে সেখান যায়। থেকে আসলে খুব বেশি করে। হ্যাঁ, এবং একটা একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে মন্ত্রী কিন্তু তার হচ্ছে সিলেটে যেই আহ, আহ, সেই গতকালের সেই যে তার যে আহ, বক্তব্য ছিল, সেখানে সে যেটা বলেছে যে আহ, মানে এই টাকাটা আসলে অফিসিয়ালি যেটা ফিক্স করা হয়েছে মাইগ্রেশন কস্ট প্রায় 80,000 টাকার মতো। তো ওই টাকাটা হচ্ছে আহ, ফেরত পাওয়ার ফেরত। একটা আশ্বাস। হ্যাঁ, এবং বাড়তি যদি দিয়ে থাকে সেটার ক্ষেত্রে কমপ্লেন আসলে সেটা করা হবে। তো এইখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি প্রত্যেকটা বার থেকে যায়, কারণ এটা কিন্তু ওপেন সিক্রেট যে আসলে 80,000 টাকায় কেউই মালয়েশিয়া যেতে পারে নাই, এবং সেটা আরো কয়েক গুণ বেশি দিয়ে গেছে। তো মানে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে কর্মীদের ভাগ্যটা। অনিশ্চয়তার মধ্যে তাদের ভাগ্যটা ঝুলে আছে সরকারের সিদ্ধান্তের উপরে। টিপু সুলতান, আপনার কাছ থেকে জানতে চাই, আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে বারবার প্রতারণার শিকার হচ্ছেন লোকগুলা, এই লোকগুলার টাকাটা ফেরত পাবেন কিনা, কিংবা তাদেরকে অন্যত্র পাঠানো যাবে কিনা, সম্ভব কিনা, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। জি, ধন্যবাদ। মূলত আমরা হচ্ছি লেবার সেন্টিং কান্ট্রি, আর
লেবার রিসিভিং কান্ট্রি অর্থাৎ যারা কর্মী নিবে তারা কোন পদ্ধতিতে কর্মী নিবে সেটা হচ্ছে তাদের বিষয়। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের উভয় গভর্নমেন্টস এর যে এমইউ স্বাক্ষরিত হয় সেই পদ্ধতিতে আমাদের এজেন্সি গুলো বাইরা সদস্যরা কর্মী পাঠাতে বাধ্য হয়। আপনাকে এখানে বলে রাখি যে 101টি এজেন্সির সঙ্গে আরো প্রায় 1300 প্লাস রিক্রুটিং এজেন্সি এই মালয়েশিয়া থেকে প্রায় 4,75,000 কর্মী প্রেরণ করেছে। এটা হচ্ছে টোটাল পরিসংখ্যান। 100 হচ্ছে মূল রিক্রুটিং এজেন্সি এবং এটার সঙ্গে আরো প্রায় 1300 রিক্রুটিং এজেন্সি তাদেরকে ডিমান্ড লেটার মালয়েশিয়া থেকে ডিমান্ড লেটার সংগ্রহ করেছে। আর এই যে রিক্রুটিং এজেন্সিতে কিন্তু আমাদের ওই কর্মী ভাই সরাসরি আসেন না। একটা রিক্রুটিং এজেন্সিতে কিন্তু 8 হাত, 10 হাত, 5 হাত, 6 হাত, 4 হাত ঘুরতে ঘুরতে আসেন। তো আমরা ব্যর্থহীন ভাবে বাইরার পক্ষ থেকে বলতে চাই যে কোনো রিক্রুটিং এজেন্সিকে যেই অর্থ প্রদান করা হয়েছে সেই কর্মী আমরা চাই, আমরা আপনার মাধ্যমে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের যেই সংখ্যাই কর্মী যাওয়ার জন্য অপেক্ষারত রয়েছে কূটনৈতিক উদ্যোগ নিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে কূটনৈতিক উদ্যোগ নিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এটা আমরা বাইরের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমরা দাবি করি। আর যদি কোনো কারণে এই কর্মী যাওয়া সম্ভব না হয়, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির হাতে যেই অর্থটা এসেছে আমরা সেই অর্থ আমাদের সংশ্লিষ্ট বাইরা সদস্য ফেরত দিতে 100% বাধ্য। কিন্তু ওই যে আপনাকে যেটা বললাম যে 4 হাত, 5 হাত, 3 হাত, 4 হাত ঘুরতে ঘুরতে বিভিন্ন যে যারা যেই অর্থটা মধ্যস্বত্বভোগীরা যেই অর্থটা হাতিয়ে নেয় সেটা তো আর বাইরা সদস্যদের পক্ষে দেওয়া সম্ভব না। অর্থাৎ আমি এটা ইনশিওর করতে চাই আপনার মাধ্যমে যে আমাদের কোনো বাইরা সদস্য যে কর্মীর তার মাধ্যমে এসেছে সে যদি সেই কর্মীকে প্রেরণ করতে না পারে, অর্থাৎ আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এই কর্মীদেরকে পুনরায় অর্থাৎ যারা ভিসা প্রাপ্ত, যারা মেন পাওয়ার হয়েছে, যাদের ই বিষয়ে এসেছে তাদের বিষয়ে কিন্তু তাদেরকে মালয়েশিয়ায় কর্মসংস্থানে করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা বাইরের পক্ষ থেকেও আমরা আপনার মাধ্যমে এটা আমরা জোর দাবি জানাই। আর যদি কোনো কর্মী যেতে না পারে অর্থাৎ রিক্রুটিং এজেন্সির হাতে যে অর্থ এসেছে এবং সেইটা কিন্তু আমরা শতভাগ আমরা পরিশোধ করতে আমরা বাধ্য এবং আমরা সেটা কমিটেড এবং এটা আমরা পরিশোধ করব। একটা প্রসঙ্গ আরাফাত তারা তুলেছেন যে সরকার নির্ধারিত যে মূল্যটা সেই মূল্যটা হচ্ছে প্রায় 80,000 টাকার মতো, 78,000 আর 78,900 বা এরকম 80,000 টাকা। তো এই টাকাটা আপনি বলছেন সমুদয় টাকা আপনারা পরিশোধ করতে প্রস্তুত বা বাধ্য। তো এই ক্ষেত্রে আপনার একটা শুভঙ্করের ফাঁকি তো থেকেই যাচ্ছে যে আপনারা যদি তখন বলেন বা রিক্রুটিং এজেন্সি যদি তখন বলে যে না আপনার তো সরকারি রেট হচ্ছে 80,000, ঠিক আছে আপনাকে আমি 1 লাখ টাকা ফেরত দিতে পারবো, এর বেশি দিব না, সে তো দিয়ে দিল 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, সেটার কি হবে? হ্যাঁ শোনেন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠিত রয়েছে এবং বাইরাতেও কিন্তু আমাদের আরবিট্রেশন বোর্ড রয়েছে। এখন দেখেন একটা টিকিটের মূল্য যেখানে 1,30,000 টাকা, 1,50,000 টাকা, 1,70,000 টাকা, 1,20,000 টাকা, সেইখানে কিন্তু সরকার থেকে বলা হয়েছে 78,990 টাকায় কর্মী পাঠাতে হবে। রিক্রুটিং এজেন্সিকে এই ধরনের দায়বদ্ধ করা হয়েছে। এখন আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি যে আমার কাছে আসতে আসতে যদি আরো 10টা হ্যান্ড তারা অর্থ নিয়ে থাকে, আমার কাছে যদি অর্থ না আসে আমি তো ফেরত দেওয়ার প্রশ্ন নেই। আমি এটাই বলেছি সেই 78,990 টাকাই হোক আর এর চাইতে কমও তো আসতে পারে, কারণ এই কর্মী তো ফ্লাইট হয় নাই। অনেক সময় শুধু পাসপোর্ট আমাদের কাছে আসে যেগুলো আমরা ফ্লাইটিং পর্যায়ে আসলে তখন বাকি টাকা আমরা নিয়ে থাকি। তো আমি এটা বলতে চাচ্ছি যে একটা রিক্রুটিং এজেন্সির কাছে যেই টাকাটা এসেছে সেই টাকাটাই রিক্রুটিং এজেন্সি যদি এই কর্মীকে কর্মসংস্থান করতে ব্যর্থ হয়, আমরা বাইরে থেকে আমরা এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। আমরা কখনোই চাই না আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই মানে সে তো যেতে পারে নাই, তার তো একটা প্রত্যাশা সেখানে সে পূরণ করতে পারে নাই, কিন্তু কোন রিক্রুটিং বাইরা সদস্যদের নিকট 1টি টাকা দিয়ে থাকলেও সেই টাকাটা সেই কর্মী ফেরত পাবে এই বিষয়ে বাইরার অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করে
আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের কর্মী ভাইদের পাশে আমরা সর্বসময় থাকবো। আমরা একেবারে শেষ করে যে আরাফাত রায়, ছোট্ট করে একটু জানতে চাই, এই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এতগুলা লোক, 16-17 হাজার লোক, এবং তাদের পকেট কাটা গেল, জমি জমা বিক্রি করে টাকা দিল, এইটার দায় আসলে কার? ছোট করে যদি বলেন, এই দায় কাদের? দায়টা কাদের, এটাই আপনার প্রশ্ন? জি জি, দায়টা কার? এই যে যেতে পারলো না এই 16-17 হাজার কর্মী, তাদের পকেট কাটা গেল, এই দায়টা কে নিবে, কারা নেবে, কাদের দায়? এই দায়টা আসলে প্রথমত এবং প্রধানত আমাদের দেশের সরকারকে নিতে হবে। কারণ হচ্ছে আহ যেই আপনার ডিএমইটি বলেন কিংবা হচ্ছে যে মন্ত্রণালয় বলেন, এই ডিএমইটি মন্ত্রণালয় কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সিদেরকে লাইসেন্স দেয়, তাদেরকে কাজের অনুমতি দেয়। তো হচ্ছে যে, এবং আরেকটা দেশের সাথে যখন চুক্তি করে তখন কিন্তু আমাদের রাষ্ট্রই চুক্তিটা করে। তো আমাদের দেশ থেকে কর্মী যাচ্ছে, সেই দায় দায়িত্বটা কিন্তু প্রথমত প্রধানত হলো সরকারের, যে সে কিভাবে তার নাগরিককে বিদেশে পাঠাবে, কোন প্রক্রিয়ার মধ্যে পাঠাবে। তো এবং যখন এই যে 25টা রিক্রুটমেন্ট এজেন্সির প্রশ্ন আসলো এই 2021 সালে এমইও হওয়ার পরে, যখন যেটা হচ্ছে যে 25টা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যখন মালয়েশিয়া আমাদের বাজারটা খোলার একটা প্রক্রিয়ার মধ্যে গেল, তখনই কিন্তু আমাদের সরকার প্রথম হচ্ছে পদক্ষেপটা নিয়েছে, এবং প্রথম আমি মনে করি যে এই এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য একটা মানে সুযোগ তৈরি করে করার মতো একটা অবস্থা তৈরি করে রেখেছে আর কি। তো আমি সেটাই মনে করি যে আসলে এটা প্রথমত হচ্ছে সরকারের দায় নিতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই রিক্রুটমেন্ট এজেন্সি যারা এখানে কাজ করছে, বাইরা বাইরা হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সিদের অ্যাসোসিয়েশন, তো তাদের একটা দায়িত্ব আছে যে এরকম ভাবে সিন্ডিকেশন বা এরকম ভাবে কয়েকজন তাদেরই মধ্যকার আহ, তাদের মধ্যকার রিক্রুটমেন্ট এজেন্সি, সেই বাইরারই সদস্য তারা। তো তারা কিভাবে এরকম করে গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি মিলে একটা সিন্ডিকেশন করতে পারে, এবং তারা কিভাবে এরকম একটা বাজারকে অনিয়মের মধ্যে নিয়ে যেতে পারে। তো এই দুই পক্ষকে দায় নিতে হবে, এবং মালয়েশিয়ার পক্ষে অবশ্যই দায় আছে, কারণ তারা অনুমতি দিচ্ছে। সেখানে এই সমস্ত মানে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিরা সেখানে গিয়ে যে অপতৎপরতা বলেন বা যাই বলেন না কেন, সেখানে নিশ্চয়ই সেই ধরনের ব্যবসায়ীরা আছে যাদের নাম আমরা বারবার শুনেছি, তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। তো এই তিন পক্ষেকেই দায় নিতে হবে। আজকে আমাদের এই শ্রমিকদের যে দুর্দশা এবং তারা যে নিঃস্ব হয়ে যাওয়ার পথে চলে গেছে আর কি, তো সেই জায়গা থেকে আমি মনে করি এই যে দুই রাষ্ট্র এবং পায়রা এবং রিক্রুটমেন্ট এজেন্সি, তাদের দায় আছে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। টিপু সুলতান, লাস্ট আপনার কাছে 2 মিনিটে জানবো, আমাদের সময় শেষ একেবারে। আপনি বলেন, এই দায়টা কাদের? সরকারের, আপনাদের, মালয়েশিয়ার? যেটা আরাফাতারা বললেন, দায়টা নিবে কে এই যে শ্রমিকগুলো ক্ষতিগ্রস্ত হলো? আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু চাই যে সকল এজেন্সি কর্মী প্রেরণ করুক, এটা হচ্ছে আমাদের অবস্থান। আমরা চাই না কোনো নির্দিষ্ট সংখ্যায় কর্মী, সেটা মালয়েশিয়ায় হোক, সৌদি হোক, সিঙ্গাপুর হোক, কোনো দেশেই না। আমরা চাই যে সকল দেশে আমাদের সকল বাইরা সদস্যরা কর্মী প্রেরণ করুক। এখন ধরেন দায়টা কার আপনি বলেছেন, তো প্রথম কথা হচ্ছে যে একটা দেশে রিক্রুটিং এজেন্সির কিন্তু কর্মী পাঠানোর সক্ষমতা থাকে না যতক্ষণ আমাদের বাংলাদেশ সরকার এবং নিয়োগকারী ডেস্টিনেশন কান্ট্রি যখন এমইউ বা চুক্তি স্বাক্ষর না করে বা তাদের কনসার্ন ছাড়া কিন্তু কর্মী পাঠানো যায় না। আজকে দেখেন, আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা একটা স্মার্ট বাংলাদেশে রয়েছি। সরকারের কাছে কিন্তু সর্বসময় তথ্য থাকে যে আমার কি পরিমাণ সংখ্যায় আমরা নিয়োগ অনুমোদন দিয়েছি, কি পরিমাণ সংখ্যায় আমাদের বিএমইটি ছাড়পত্র হয়েছে, এবং কি পরিমাণ সংখ্যায় ফ্লাইট হচ্ছে সংশ্লিষ্ট দেশে। সরকারের কিন্তু বিভিন্ন সংস্থা রয়েছে এগুলি সবকিছু দেখার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সরকার যদি প্রতিদিন অধিক সংখ্যায় লাস্ট 1 উইকে যদি আপনার 5টা-10টা করে চার্টার্স ফ্লাইটের ব্যবস্থা করতে পারতো, কূটনৈতিক উদ্যোগ নিয়ে চার্টার্স ফ্লাইটের ব্যবস্থা করতে পারতো, তাহলে আমাদের পরিসংখ্যান অনুযায়ী যে 3,700 কর্মী যেতে পারেনি ওই নির্দিষ্ট, অর্থাৎ তাদের ম্যান পাওয়ারও ছিল, টিকিটের জন্য শুধু যেতে পারেনি,
এই কর্মীগুলি অন্তত যেতে পারতো। এবং সর্বশেষ যেই কথাটা আমি আবারও বলতে চাই যে দায়টা কার, যদি দায়টা আমি দিতে চাই তাহলে কিন্তু মালয়েশিয়ান কর্তৃপক্ষেরও সরকারেরও দায়টা রয়েছে। কারণ তারা যখন আমাকে 30 তারিখ ভিসাটা দিচ্ছে, 28 তারিখও যখন ভিসাটা দিচ্ছে, তখন সব দায় তো আমি রিক্রুটিং এজেন্সি ঘাড়ে আমার নেওয়ার প্রশ্নই আসে না। আমরা রিক্রুটিং এজেন্সি আমরা দেখেন 1,50,00,000 কর্মসংস্থান বিশ্বের বিভিন্ন দেশে করেছি। আমরা কিন্তু চাই না যে একজন কর্মী ওইখানে ওয়েটিং এ থাকুক। কারণ একজন কর্মী প্রেরণ করলে তো সেখানে আমারও কিন্তু বিজনেস জড়িত রয়েছে। আমি কিন্তু কোনো অবস্থাতেই চাই না যে আমার একজন কর্মী মালয়েশিয়ায় না থেকে বাংলাদেশে থাকুক, বা অন্য দেশে না গিয়ে বাংলাদেশে থাকুক। আর দায়ের যে ব্যাপারটা বলেছেন, এখানে শুধু রিক্রুটিং এজেন্সিকে দায় দিলে এই সমস্ত তর্ক চলতেই থাকবে, কোনোদিনও সমাধান হবে না। বাংলাদেশে যখন আমার একটা রিক্রুটিং এজেন্সির হাতে 8-10 ঘুরে 5 হাত ঘুরে আসে, তখন ওই সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, আদার্স কান্ট্রিতেও কিন্তু এই ধরনের মধ্যস্বত্বভোগী রয়েছে। তো তাদের নিয়ন্ত্রণ করাটাও কিন্তু রিক্রুটিং এজেন্সির একার পক্ষে সবকিছু সম্ভব নয়। আমরা বলতে চাই যে আমাদের যে দায়, হ্যাঁ, আমাদের যে দায়টুকু আছে, অর্থাৎ আমাদের কোনো এজেন্সিকে বাইরা সদস্যকে যদি কোনো কর্মী টাকা প্রদান করে থাকে, আমাদের হ্যান্ডে যদি এই টাকাটা এসে থাকে, আমরা শতভাগ আমরা আপনার মাধ্যমে জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের কাছে 1টি টাকা আসলেও সেই 1টি টাকা আমরা ফেরত প্রদান শতভাগ আমরা করতে প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ টিপু সুলতান, অসংখ্য ধন্যবাদ আরাফাত। আর কিছু যুক্ত আমি এখানে একটুখানি একটা কথা বলতে চাই টিপু ভাইকে, যদি সময় থাকে। সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনি যেটা বললেন যে প্রমাণ যদি থাকে বা প্রমাণ করা, এই প্রমাণ করাটা আসলে কর্মীর জন্য খুবই কঠিন। এই প্রসেসটা এমন ভাবে করা হয় এবং রিক্রুটমেন্ট এজেন্সিরা এমন একটা প্রসেস তৈরি করে যে সেখানে আসলে কোনোভাবেই কর্মীর পক্ষে প্রমাণ করা সম্ভব হয় না যে সে 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া গিয়েছে বা সৌদি আরব গিয়েছে। জি শুনেন, যে কর্মী একটা সেকেন্ড, আমাদের যে কর্মী ভাই এখানে যুক্ত রয়েছেন, কর্মী ভাই নিজেও কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সির কাছে টাকা দেয়নি, সে বিভিন্ন এন্ডে দিয়েছে। তো এখন যদি 3rd-person 4th-person নেয়, আর সেটা দায় আমরা কখনোই নিতে পারবো না, কারণ আমাদের কাছে যেটা আসবে আমরা সেটাই নিব। এবং আমি আবারও বলতে চাই যে আমি আপনার কথা পরিষ্কার একদম। তবে এইটা সত্য, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমি কথা বলতে চাইলাম না, তারপর এক কথা বলতেই হয় যে রিক্রুটিং এজেন্সির এই যে কর্মী ভাই যিনি টাকা দিলেন বিভিন্ন হ্যান্ডে, এই হ্যান্ডগুলো কিন্তু রিক্রুটিং এজেন্সি মানে ট্রাভেল এজেন্ট রিক্রুটিং এজেন্সি এই হ্যান্ড সৃষ্টি করে না। দেখেন, যখন এলাকায় আপনি প্রভাবশালী, আপনি হয়তো মেম্বার মাতব্বর, তারা ওখানে চলে যায়, সেখানে আমাদের সরকারও অনেক প্রচারণা করেন, আপনারাও সচেতনতা করেন, তারপরেও কিন্তু সকলে রিক্রুটিং এজেন্সির কাছে সরাসরি আসে না। সুতরাং যে সরাসরি আমার কাছে আসবে না, আমার কাছে যদি 10 টাকা আসে, আমি তো 100 টাকা ফেরত দিতে পারবো না। অর্থাৎ আমরা এটাই ব্যর্থহীন ভাবে বলতে চাই যে আমাদের কাছে যেটা এসেছে আমরা সেটা ফেরত দিব, এবং আমরা কর্মসংস্থান করার জন্য আমরা এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ টিপু সুলতান, অসংখ্য ধন্যবাদ আরাফাত এবং অসংখ্য ধন্যবাদ শাহিন রানা আমাদের এই সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই এই অনুষ্ঠান যারা দেখছেন এতক্ষণ এবং দেখবেন, তাদেরকে অনুরোধ থাকবে এগ্রস্ত না হন, হয় তাদেরকে টাকা ফেরত দিন, নতুবা তাদেরকে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করুন। এই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিদের নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে রাত 11টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।